আমার নামটা নুপুর ছন্দা। তো তো সেই ছন্দ, আমি কিন্তু খুব নাচতে ভালোবাসতাম ছোটবেলায়। আমার বাবা মা কিন্তু আমাকে একদম নাচে স্কুলে ভর্তি করে দিয়েছিলেন এবং আমি নাচতাম। সুনহেরা সফর উইথ জলি এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি খুব ব্লেসড যে আমার এমন কিছু বন্ধু আছেন, শুধু বন্ধু বলবো না, গুণী বন্ধু আছেন যাদের আমি আপনাদের সামনে আনতে পারি। সেই রকমই এক গুণী শিল্পীকে সঙ্গে নিয়ে চলে এসেছি আজকে। চলুন তার কথা শোনা যাক। আমার জীবনের একদম প্রথম স্টেজ পারফরমেন্স যাকে বলে, সেটা কিন্তু নাচ দিয়ে শুরু হয়েছিল। মানে আমি তখন বকুল বাগানে থাকি, কিন্ডারগার্টেন স্কুলে, মানে সবে ওই যে প্রি স্কুল যাকে বলে, 3 বছর, হয়তো 2.5 কি 3 বছর, একদম বাড়ির কাছে স্কুল। তো তাদের সেই স্কুলে ঢোকার পরে পরে কিছু একটা বিরাট কোনো একটা অনুষ্ঠান হবে। আর তখনকার দিনে অনুষ্ঠানটা তো ওইরকম অডিটোরিয়াম ভাড়া করে ওরম হতো না, একটা বিশাল মাঠের মধ্যে। আমার সেটা এখনো মানে অদ্ভুত এক একটা স্মৃতি থাকে না, যেমন একদম মনের মধ্যে গেঁথে যায়। এটাও সেরকম, তা নইলে মনে থাকবেই বা কেন, ওই অত কম বয়সের স্মৃতি। বিরাট একটা মাঠের মধ্যে একটা স্টেজ, আমাকে বেশ ধরে ধরে এটাকে কোলে করে উঠিয়ে দিয়েছিল, আর সুন্দর একটা মা সাজিয়ে দিয়েছিল শাড়ি, মাথায় ওড়না টোনা দিয়ে। আর অদ্ভুতভাবে সেই গান, যে গানটার সাথে আমি নেচেছিলাম, কি গান জানো, সেটা হচ্ছে মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে। আমি খুব আদরে ছিলাম, মানে আমার পিসিদেরও সব ছেলে ছিল, আমার নিজেরও 2 দাদা, কোনো মেয়ে ছিল না বলে একেবারে আদরে চূড়ন্ত। আর দাদু তো নাতনিকে ভীষণ ভালোবাসতেন। পিসেমশাই গান করতেন, সুনীল কুমার ঘোষ, তার বোন ইলা ঘোষ, ওরা সেই সময় রেডিওতে গান করতেন। সেই সময় রেডিও আর্টিস্ট হওয়াটা বেশ একটা বড় ব্যাপার ছিল। আর আমার ওই পিসেমশাইরা উত্তর কলকাতায় থাকতেন, আর ওরকম বলতেন যে কাজী সাহেব ওদের বাড়িতে আসতেন, অর্থাৎ কাজী নজরুল। আর যেহেতু উত্তর আর দক্ষিণ, আমরা থাকতাম দক্ষিণ কলকাতায়, পিসেমশাইয়ের কাছে গিয়ে অত শেখা সম্ভব ছিল না বলে দক্ষিণেতে ভর্তি হলাম। তারপরে কাননজির কাছে, এটি কাননের কাছে কিছুদিন ক্লাসিক্যাল করলাম। আমার বাবা ভীষণ গান ভালোবাসতেন, এবং মাঝে মধ্যে পয়লা বৈশাখ, আমার নিজের ওই দাদুভাই যে চলে গেলেন, সেই দাদুভাইয়ের জন্মদিনের দিন একটা আসর বসত গান বাজনার। আর আমার মানে বাবার কাকা ছিলেন বিমান ঘোষ, HMB-র। তো উনি ছিলেন বলে আমাদের খুব আবদার হতো, এই বছর এনাকে নিয়ে আসুন, ওই বছর সুপ্রীতি ঘোষ এসছেন, অখিল বন্ধু ঘোষ এসছেন, রবীন্দ্র গোপালবাবু এসছেন। তো সেই একটি বছর কৃষ্ণাদি এলেন। তার ওই ডিগনিফাইড চেহারা এত সুন্দর। তারপর সেই বৃষ্টির দাদুর হাত ধরেই, বিমান ঘোষের হাত ধরেই মার্লিন পার্কে বালিগঞ্জ ফাঁড়িতে কৃষ্ণাদির কাছে যাওয়া। তখন আমি স্কুলে পড়ছি, এবং এত ভালো লাগতো। আমার মনে আছে সোমবারের ক্লাসে যেতাম, কবে সোমবারটা আসবে ওই চিন্তায় থাকতাম। দিদির কাছে তখন আমি বিয়ে হলো, উনি এসেছিলেন, আমাকে যে শাড়িটা দিয়েছিলেন, সেই শাড়িটা মানে একেবারে যত্ন করে আলমারিতে তুলে রেখেছিলাম। শিশির মঞ্চে দিদির একটা অনুষ্ঠান, আমাকে বললেন এই গানটা শেখো, ভারতরাত্রি, একটা আর্মির কিছু অনুষ্ঠান ছিল। তো দেশাত্মবোধক দিলীপ কুমার রায়ের আমাকে শেখালেন এবং বললেন তুমি আমার সঙ্গে গাইবে। এবং সে যে কি উত্তেজনা, আমার কি বলবো। বাবা চলে যাওয়ার পরে কিন্তু আমার মায়ের সঙ্গে ভাব বেশি হয়েছে, তার আগে বাবা অন্ত প্রাণী ছিলাম বেশিটাই। মানে বিয়ে হয়ে যখন চলে এসেছি, তখনও মার সঙ্গে যে ফোনে গল্প করা তা না, কিন্তু বাবার সঙ্গেই বেশি কথা যাবতীয়। আর তারপরে যখন বাবা চলে গেলেন, তখন আস্তে আস্তে মাকে কাছে একদম মানে আঁকড়ে ধরার মতো। মা কিছুদিন আগে, ওই কোভিডের আগে আগে মা চলে গেছে। এখনো খালি মনে হয় যে মানে ওই 11টার সময় মা ঠিক একটা ফোন করবে, মানে ঘন্টা খানেক মাকে সমস্ত ডিটেলটা বলতে হবে, আমি কি করছি না করছি। আমি অনুষ্ঠান করতে গেলে গাড়িটা গিয়ে মাদের ওখানে ওই গ্যারেজে হয়, মা কিন্তু জেগে বসে থাকতো কখন গাড়িটা এসে ঢুকবে, তার মানে আমি ফিরেছি। তো মা আমার বন্ধু ছিলেন, বা ওই শপিং এর পার্টনার ছিলেন। তারপরে বিয়ে হয়ে যখন এখানে এসেছি,
শাশুড়িকে কম দিনই পেয়েছি, 2 ছেলে পরপর হয়েছে। এবং অদ্ভুতভাবে আমার শ্বশুরমশাই তখন গাড়ি করে নিয়ে, মানে তেমনভাবে চালাতে হয়তো খুব চালাতেন না, বয়স হয়ে গেছে, কিন্তু আমাকে সেই মার্লিন পার্কে পৌঁছে দিতেন, আবার নিয়ে আসতেন। এবং তারপরে আমার যে 2 ছেলে যখন হলো, আমার শাশুড়ি চলে গেলেন, সেই সময়টা একটা অনেকটা গ্যাপ হয়ে গেল। আমি কিছুতেই গিয়ে উঠতে পারছিলাম না। দিদি ফোন করতেন মাঝে মাঝে যে, তুমি গানটা একেবারে ছেড়ে দিলে। আমি কিছু বলতে পারতাম না। হয়তো কোনো অনুষ্ঠানে আমি গেছি, মানে পারিবারিক অনুষ্ঠানে, সেখানে কেউ বলছে একটা গান করো, গান গাইতে গিয়ে আমি সেই গানটা গাইতে পারছি না, যেহেতু প্র্যাকটিস নেই। এই প্র্যাকটিসটা যে কত বড় দরকার, তো তখন মানে চোখে জল এসে যেত। কর্তা আইআইটির ইঞ্জিনিয়ার, তো সে তার মতন কাজ নিয়ে থাকতো, কিন্তু গানে কখনো বাধা দেওয়ার তো প্রশ্নই নেই। শ্বশুরমশাই অসম্ভব ভালোবাসতেন। আমার নুপুর নামটা চেঞ্জ করে নন্দিনী বলে ডাকতেন, মানে তাদের মেয়ে ছিল না বলে। আমার কর্তা যেহেতু একটি সন্তান, তারপরে যখন ওরা একটু 6-7-এ উঠলো, নিজেরা পড়াশোনা করতে শিখলো, তখন আবার গেলাম দিদির কাছে। দিদি খালি বলতেন যে নড়বড়ে অবস্থায় কিন্তু কোনো গান বাইরে গাইবে না, একদম অপছন্দ করতেন। আমার এক মামা বেহালায় থাকতেন, ওরা সচিবিলাস রায়চৌধুরী বাড়ি আর কি, ওদের যুগান্তরের ছিলেন। তো উনি একবার এলেন যে তার বাবার সেন্টিনারির ব্যাপারটা ছিল, সেইখানে গান গাইতে, কৃষ্ণাদিকে অসম্ভব শ্রদ্ধা করতেন, কৃষ্ণাদি গান গাইবেন, এবং কৃষ্ণাদিকে বললেন যদি আপনার ছাত্রী মানে আমাদের ভাগ্যে নতুন গান গায়। সেইটি আর একবার, আমার দ্বিতীয়বার, মানে আমারই মামা বাড়িতে কৃষ্ণাদি গান গাইবেন, এবং তার আগে আমি গান গাইলাম। একটা সংস্থা, আমার ভাই টিঙ্কু দাস, সে আর্টিস্ট, ডাইমেনশন 4 বলে, সেখানে বললে যে একটু দিদিকে সংবর্ধনা দেওয়া হবে বাংলা একাডেমিতে। অন্নদা শঙ্কর রায় সেই সময় ছিলেন। তো আর সে সময় কিন্তু গান হতো না, কিন্তু স্পেশাল পারমিশন নিয়ে উনি দিলেন আমি গান গাইবো, দিদি বসে থাকবেন। কৃষ্ণাদি যে শুধু আমার গুরু ছিলেন, শুধু যে গান শিখেছি তা না, কৃষ্ণাদির কাছে অনেক কিছু শেখা। একবার মানে কৃষ্ণাদি খুব ভালো রান্না করতেন, মেথি চিকেন একটা ভীষণ ভালো করতেন, তো সেটা শিখিয়েছিলেন, বলেছিলেন এটা তুমি এরম ভাবে করো। আর আরেকবার কৃষ্ণাদিকে বললাম, কৃষ্ণাদি আমার বাড়িতে একবার আসবেন। তো কৃষ্ণাদি এসেছিলেন। সে মানে আমার যে কি আনন্দ! আমার 2 ছেলে তখন একটু বড় হয়ে গেছে, তারা দুপাশে দাঁড়িয়ে দিদিকে গিয়ে নিয়ে এলাম, দিদিকে রূপোর থালায় করে আমি খাওয়ালাম, মানে দিদি এসছেন আমার কাছে, আমার বাড়িতে, অনেক রকম সাজিগুজি। খেতেন ভীষণ সামান্য খেতেন, একটু হয়তো ভেঙে খেলেন। আর দিদি কিন্তু HMV-তে বেশ কিছু ছড়ার গান, সুনীল চৌধুরীর একটি গান, আধুনিক গান, এগুলো করেছেন। আরেকটা জিনিস সেটা বলতেন যে যে গানটা তোমার খুব পারফেক্ট গান, সেই গানটা গাও, সেই গানটা গাইবে। কিন্তু বারবার যে গানটা গাওয়া, সেই গান যে অনুষ্ঠানে গাইতে গেলে যেটা তোমার একদম মনে মাথায়, আর ওই যে সময়টা তুমি গান গাইতে বসবে, সেই সময়টা কিন্তু সব কিছু ভুলে যাবে। তোমার ওই সময়টা তুমি সবটাই ডেডিকেট করছো, নিজেকে একদম নিবেদন করতে যাচ্ছ তুমি, সুতরাং তুমি আর কিচ্ছু ভাববে না। আমাদের গানগুলো যে গুরু শিষ্য পরম্পরায়, এই গানগুলো রবীন্দ্রনাথের গানের মতন খুব বাঁধা ধরা স্বরলিপি এই গানগুলোর নেই। এবং খুব সৌভাগ্যবতী মনে করি নিজেকে যে কৃষ্ণাদির কাছে শিখতে পেরেছি এই গানগুলো। আর দীর্ঘদিন একবার আমার মনে আছে, দূরদর্শন থেকে শুটিং করতে এসছে দিদির বাড়িতে, সে চারধারে, আর আমরা ক্লাসের আগে গেছি, জানতাম না, গিয়ে দেখছি তো দিদি বললেন থাকো থাকো এখানে থাকো, মানে সব চারধারে আলো জ্বলছে, আর সেই ইজি চেয়ারটাতে দিদি বসে, আর পাশে বাগান, কোকিল ডাকতো, গাছে গাছ একেবারে, আর অন্ধকার হয়ে এসছে। দিদি তখন ওই গানটা গাইছেন, নিদ নাহি আঁকি পাতে, আমিও একাকী,
তুমিও একাকী আজি বাদল রাতে নীদ নাহি আখি পাতে। দিদি বাবার কাছে শিখেছিলেন এবং সে বাবা স্বয়ং অতুল প্রসাদের কাছে শিখেছিলেন। আর দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায়কে বলতেন মন্টু কাকা। দিলীপ কুমার রায়ের কাছে তো দিদি শিখেইছেন। তো এই যে গুরু শিষ্য পরম্পরায় যে ধারাটা চলে আসছে, সেই ধারাটা যে নিয়েছি, মানে আমাদের এটা একটা যেটা স্বরলিপির মধ্যে কিন্তু পাওয়া যায় না গায়কিতে এবং সামনাসামনি বসে যে জিনিসগুলো পেয়েছি, যেটা বলতেন একেবারে নিচে থেকে ধরবে, মানে ছোট 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 জিনিস একটা গাইছি, আমার মনে হচ্ছে আমি গানটা ঠিক গাইছি, দিদি বলছেন কিচ্ছু হয়নি, এটা কি গাইছো, এটা হয়নি, আমি বুঝতেই পারছি না কেন হয়নি বলছেন। কিন্তু এখন সেগুলো রিয়েলাইজ করি যে কেন বলতেন যে হয়নি। যতক্ষণ না একেবারে পারফেক্ট হচ্ছে দিদি কিন্তু ছাড়তেন না। এবং সেগুলো তখন মনে হতো বাবা একটু কোথাও গাইতে দেন না, একটু বলেন না যে বাইরে গান করো, কেন এরকম। কিন্তু এখন মানে প্রতি মুহূর্তে সেটা বুঝতে পারি যে কেন বলতেন দিদি। অতুল প্রসাদের উপর একটি বই বেরোয়, অবশ্য দিদি সেটা দেখে যাননি। তারপরে যেটা আমেরিকায় আমি গেলাম 2020-তে, বলে গেলাম দিদিকে যে যাচ্ছি, কিন্তু আমি 6 মাস থেকে যখন ফিরলাম, ফিরে এসে সেই ভয়ানক সংবাদটা পেলাম যে দিদির স্ট্রোক হয়েছে এবং দিদির কথাটা বন্ধ হয়ে গেছে। দাদা বলছেন যে মানে কৃষ্ণাজির হাজব্যান্ড উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন, তো খুবই দুঃখ করে বললেন যে এরকম ভাবে দিদি ফিজিওথেরাপি দিদি নিজে থেকে ইচ্ছে করে সেরকম ভাবে করতে চান না, হয়তো কথা মানে গান গাইতে পারেন না বলে, কিন্তু হারমোনিয়ামটা বাজিয়ে সুরটা হয়তো বলে দিতেন। তারপরে দিদি দাদা যখন চলে যান, তারপরে দুই ছেলেদের কাছে চলে যান। দিল্লিতে দিদি চলে যান, যেটা আমরা দেখতেও পাইনি দিদিকে। আমি তো এই গানের পরে কিন্তু আর কোনো গানই সেইভাবে তো করিনি। এবং যখন আমার বেশ মনে আছে, যখন সেই 2000 সালে গেলাম বঙ্গ সম্মেলনে, এই গান গেয়ে ভীষণ ভীষণ সকলে খুশি হয়েছিলেন। এবং সেইখান থেকেই একটা ডাক্তারদের, এখান থেকে কলকাতার মেডিকেল কলেজের ডাক্তাররা আমার সঙ্গে এসে, মানে ওদের একটা গ্রুপ আছে, উপমা বলে বোঝায় ছিল, তারা এসে আমার সঙ্গে যোগাযোগ করে বললেন আমাদের ক্যানাডাতে একটা ডক্টরস কনফারেন্স হবে, আপনি চলুন আমাদের, আমরা আপনাকে নিয়ে যাব। আর সেই বঙ্গ সম্মেলনে যখন ধনধান্য পুষ্প ভরা গিয়ে নামছি, একজন বয়স্ক ভদ্রলোক স্টেজের উপরে উঠে এসে আমার দুটো হাত এরম করে জড়িয়ে ধরে বললেন, মা তুমি আমাকে শেখালে যে আমি আমার দেশে গিয়েই মরতে চাই। দূরদর্শনের সঙ্গে আমার বোধহয় একটা কিছু ব্যাপার আছে, যে দূরদর্শনের একটা অনুষ্ঠান থেকেই কেউ শুনেছিলেন, একটি মেয়ে, সে বোধহয় বলেছিল যে আমি ওনার কাছে গান শিখতে চাই। তো তার তবলিয়া খোঁজ নিয়ে যে আমার সঙ্গে কে বাজিয়েছেন, সেই প্রথম একটি ছাত্রী আমার কাছে এলো। আমি কিন্তু কখনোই কোনো বিজ্ঞাপন দিয়ে যে গান শিখতে আসো, একের কাছ থেকে শুনে আর একজন এলো, 2 জন 3 জন 4 জন 5 জন এরকম করে ছাত্রী হতে থাকলো। এখন ঈশ্বরের কৃপায় অনেক ছেলে মেয়ে, আমার মেয়ে বেশি। যেহেতু এই গানের কোনো বাঁধা ধরা স্বরলিপি নেই, হয়তো সেই কারণেই লোকে ভয় পায় যে কিভাবে তুলবো, সঠিক গুরুর হয়তো সন্ধান পান না। এই আস্তে আস্তে এই যে শেখানোর ব্যাপারটা হচ্ছে, ছাত্রছাত্রী সংখ্যা বাড়ছে। নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে খুব সুন্দর কর্মশালা হলো, সেখানে ছোট ছোট বাচ্চারা কর্মশালা এলো, খুব ভালো লাগলো। ওয়েস্ট ইন্ডিজের একটি দ্বীপ, অদ্ভুত সুন্দর একটা দ্বীপ, যে ছোট ছোট বাচ্চাদের সে তারা ওইভাবে ট্রান্সলেট করে দিল। আমরা ওই ছোট ছোট কিছু গান তাদের শেখালাম, তারা সেরকম উচ্চারণ করে করে গাইলো। এবং আমরা বিভিন্ন জায়গায়
গিয়ে শো করেছিলাম। ছবি আঁকা ছিল সেখানে এবং নাচ ছিল, গান ছিল। আমরা জেলের মধ্যে গিয়ে পারফর্ম করেছি। আর আরেকটা জিনিস, একটা বৃদ্ধাশ্রমে গিয়ে আমার সেটা মনে হয় যে মিউজিকের কোনো ভাষা নেই বোধহয়। তো একটা বিশাল ওল্ড এজ হোম, যেখানে কেউ শুয়ে আছেন, কেউ বসে আছেন, কেউ হয়তো হুইল চেয়ারে রয়েছেন। তো ভাবছি এদের কাছে এই গান, কি গান গাইবো। তো তখন ভাবলাম যে আচ্ছা কীর্তন গাইতো বয়স্ক মানুষরা। সেই কীর্তন গাইছি, তাদের চোখ দিয়ে চোখ দিয়ে জলের ধারা। এবং পরবর্তীকালে আবারও যখন ইউএসএতে গেছি, তো সেই বছর উষাদি, মানে আমাদের উষা উত্থুপ গিয়েছিলেন। তো ওরকম 2টো না 3টে পরপর অনুষ্ঠানে দেখা হয়েছে। আর উনি তো ভীষণ মজার মানুষ। কেমন পাড়ায় দেখা হচ্ছে বলো আমাদের, মানে এত সুন্দর একেবারে। আমার বেশ মনে আছে, সেখানে একটা ইউনিভার্সিটিতে আমি গেছিলাম, সে গানগুলো ইংলিশে ট্রান্সলেট করে তাদের সেইভাবে বলেছিলাম, তারা শুনেছিলেন, সেটা নিয়ে ডিসকাস করেছিলেন। সে বাংলাদেশেও অনেকবার গেছি আমরা। দ্বিজেন্দ্রলাল রায়ের 150 বছর তো এখানে করেছি। বাংলাদেশ থেকে এসেছিলেন, ইফাতারা এসেছিলেন, আরও বেশ কিছু শিল্পীকে আমরা এখানে এনেছিলাম, একসঙ্গে করেছিলাম। এবং আমরাই প্রথম যে এই টালিগঞ্জ আর রসা রোডের সংযোগস্থলে সাদার্ন এভিনিউর কর্নারে এই দ্বিজেন্দ্রলাল রায়ের মূর্তি স্থাপন করেছিলাম। এবং পরবর্তীকালে রজনীকান্তর 150 বছরের রজনীকান্ত এবং অতুল প্রসাদেরও মূর্তি আমরা স্থাপন করতে সক্ষম হয়েছিলাম। যে সমস্ত রেকর্ড সিডি হয়েছে তার মধ্যে একটা ভীষণভাবে বলতে ইচ্ছে করছে টাইমস মিউজিকের, যেটি পণ্ডিত যশরাজজি তিনি, তার গান ছিল। এবং আর্ট অফ লিভিংয়ের শ্রী শ্রী রবিশঙ্করজি, তার কিছু সেইংস, সেগুলো ইংরেজিতে এবং হিন্দিতে ট্রান্সলেশন করা, এবং তার সঙ্গে পেইন্টিং, সেটা অন্তর্নাদ বলে টাইমস মিউজিক থেকে বেরিয়েছিল। যখন প্রথম HMVর কাছ থেকে ডাক পেলাম, মানে HMV থেকে সিডি বেরোবে, সেটাও কিন্তু ভীষণ আনন্দের। যে অনুষ্ঠানের কথা যদি বলি, যে একটা রবীন্দ্র সরোবরে শ্রী শ্রী রবিশঙ্করজি এসেছিলেন, 1,500 মিউজিশিয়ানস ছিল সেখানে। এবং সেইখানে গুরুজির সামনে, রবিশঙ্করজির সামনে বসে উনি এরকম বসে আছেন, আমি এখানে বসে গান গাইছি। সেটা কি অসাধারণ, মানে খোলা আকাশ, তার নিচে বসে গান গাইছি, মানে ভাবা যায় না সেই এক্সপিরিয়েন্সের কথা। প্রথম তাকে পাই অক্সফোর্ড বুক স্টোরে, পার্ক স্ট্রিটে। সেও টিঙ্কুর একটা এক্সিবিশন উনি ইনগরেট করতে এলেন, এবং তারপরে আমার গান ছিল। এবং তার পরের দিন পণ্ডিতজির গান ছিল, যশরাজজির গান। সেই একবার পাওয়া। আর একটা পাওয়া ওই কাঠগোদাম প্যালেসের একেবারে গাছপালা, আর তার মধ্যে সেইখানে গান, আমার গান হলো। তারপরে আমি নামার পরে পণ্ডিতজি গাইছেন, আর আমি একদম সামনে বসে একটার পর বলছি, और बेटा कितना बोलोगे, कितना গাওয়াওগে। তাকে তো প্রথম পেয়েছিলাম আরও একটা, যে আমাদের এই অন্তর্নাদ যখন রিলিজ হলো, তখন মিউজিক ওয়ার্ল্ড পার্ক স্ট্রিটে রয়েছে। উনি পার্ক স্ট্রিটে এলেন আর বললেন, আপ বলো বেটা, ক্যা হ্যায় ইসমে, আপ বলো। মানে ভাবা যায় না, দাঁড়িয়ে আছেন উনি আর আমি মাইক নিয়ে বলছি। ডাইমেনশন 4-এর তরফ থেকে প্রতি বছর আমরা একটি অনুষ্ঠান করি, এবং এই শেষবারেও 80 জন 100 জন নিয়ে আমরা অন স্টেজ রবীন্দ্র সদনে গান করছি। একই সুরে তারা গেয়ে উঠছে, যখন সকলে এটা প্রশংসা করে যে এইভাবে এক সুরে এই গান এইভাবে গাইছে। এবং অনেক মানুষ এসছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কাজ করার সৌভাগ্য হয়েছে, উনি এসছেন, এই কবিদের কবিতা পড়েছেন। অপর্ণা সেন এসছেন, এই কবিতা পড়েছেন, নাট্যাংশ থেকে পাঠ করেছেন এবং আমরা গান করেছি। বরুণচন্দ্র এসেছেন, মৌসুমী চট্টোপাধ্যায় এসেছেন। আর আজই এসেছি গানটি যে বালিকা বধূতে ব্যবহৃত হয়েছিল, সেই গানটা, সেই গল্পটা আমরা বলেছি। কি খুশি একেবারে, সেই ছেলে মানুষের মতন।
অরিন্দম গাঙ্গুলি এসেছেন, সুমিত্রা সেন তো এসেইছেন। আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়েছে যে 125টি গানের স্বরলিপি, অতিপ্রসাদের উপর একটি বই, রজনীকান্তের উপর একটি বই। এইভাবে চেষ্টা করে যাচ্ছি। মানে আমার সঙ্গীত জীবনে যাদের ছাড়া একেবারেই চলতো না, সেইভাবে বলতে গেলে প্রথমেই তো টিঙ্কুর কথা বলতে হয়। টিঙ্কু দাস আমার ভাই, যে আর্টিস্ট, সে কিন্তু আমাকে সব সময় বলেছে এটা করো, এগিয়ে যেতে হবে, তোমাকে তোমাকে এটা করতে হবে। আসলে একটুখানি বোধহয় না উদ্দীপনা পেলে যেটা হয় না, তো সেটা ওই প্রদীপ উস্কে দেওয়া বলে না সলতেটাকে, সেই জিনিসটা। আর মা তো ছিলেনই, বাবা যদি থাকতেন তাহলে বাবা তো নিশ্চয়ই বলতেন, বাবা শুনতেন গানগুলো, এটা হয়নি। বাবার কানটা তো ভীষণ ভালো ছিল, এবং যখন শ্বশুরবাড়িতে এসেছি তখন শ্বশুরমশাইও অসম্ভব সাপোর্ট করেছেন। হবে না তোমার কোনো অনুষ্ঠানে, আর অনুষ্ঠানের প্রথম সারিতে আমার মা শ্বশুর, আমার মামা শ্বশুর, আমার শ্বশুরমশাই এবং আমার বাবা, এরা বসে থাকবেন সব অনুষ্ঠানে যতদিন সচল ছিলেন। আমার 90 বছরের এক পিসশ্বশুর আছেন, এখনো ফেসবুকে লেখেন, ভালো পিসমশাই বলি, এখনো অনুষ্ঠানে তিনি যান। এই শ্বশুরবাড়ির থেকে এটা পাওয়া তো একটা বিশাল ব্যাপার। আমার ছেলেরাও তারা জানে যে মা আমাদের প্রথম জীবনটাতে স্যাক্রিফাইস করেছে। এখন সর্বতোভাবে তারা কলকাতায় না থেকেও ছেলেরা বউরা সবসময় সাপোর্ট করে। আর কর্তা সে পেশায় আইআইটির ইঞ্জিনিয়ার, যতদিন কাজ করেছে সেই কাজের মধ্যেই ডুবেছিল। এবার রিটায়ার করার পরে সে ছেলেদের কাছ থেকে এডিটিং শিখে, নিজের চেষ্টায় এডিটিং শিখে আমাদের এই কোভিডের টাইমে আমাদের 3 দিশারি সুরের ধারা বলে একটি ইউটিউব চ্যানেলে আমার সমস্ত ছাত্রছাত্রীরা, এই জুলাই মাসটাতে 2 কবির জন্মদিন, রজনীকান্ত সেন এবং দ্বিজেন্দ্রলাল রায়ের। তো আমাদের একেবারে 19শে জুলাই থেকে 30শে জুলাই অবধি অনুষ্ঠান চলে। আমার যতগুলো ক্লাস আছে, ক্লাসের প্রত্যেকটি ছাত্রছাত্রী তাদের মতন করে শ্রদ্ধা জানায়, এবং এর সমস্ত এডিটিংয়ের দায়িত্বটা আমার কর্তা। আমার সারথী ড্রাইভারও, সেও কিন্তু আমার হারমোনিয়ামটা 3 তলায় তুলে দিয়ে আমাকে সাহায্য করছে। বেলুড় মঠ থেকে বোস হাউস বলে তারা করেছে রিসরায় একটা নতুন করছেন ইনস্টিটিউশন, সব রকম হচ্ছে, সেখানেও আমাকে বলেছেন যে গিয়ে গান শেখানোর কথা। আমি সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা নমস্কার জানিয়ে শেষ করব। অবশ্যই সেই গানটা না গিয়ে শেষ করলে বোধহয় আমার মনে হবে যে সম্পূর্ণ হলো না। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্ম